হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পরিবার নিয়ে আমিও অনেক ভালো আছি। দীর্ঘদিন বাড়িতে ছিলাম। বাড়ি থেকে বাসায় আসার পরে শরীরটা প্রচুর অসুস্থ হয়ে গেছিল, এই জন্য লং ভিডিও আর দেওয়া হয়নি। লং ভিডিও দিলে পরে আপনাদের সাথে যে আমি কথাটা বললেই মনে হয় আপনাদের সাথে আমার কথা বলা হয়। আমার অনেক ভালো লাগে। শুধু বলবো না যে বিনোদনের জন্যই, এটা বিনোদনের উদ্দেশ্যেই, আপনাদেরকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে তো এটা করি, কিন্তু এটা বলবো না যে শুধুমাত্র এই কারণেই করি, তাহলে এটা মিথ্যাচার করা হবে। আমি একটা মানুষ একটা স্বপ্ন নিয়েই হচ্ছে একটা কাজে লাগে, তাই সেরকম আমিও একটা স্বপ্ন নিয়ে লাগছি, যদি আল্লাহ পাক সেই পরীক্ষায় উত্তীর্ণ করেন। তো যাই হোক, মসুরের ডাউল দিয়ে আজকে পাটের শাক দিয়ে রান্না করছি। মসুরের ডাল দিয়ে পাটের শাক, তিতা পাটের শাকটাই বেশি মজা লাগে। তো আমি হচ্ছে তিতাটা মজা লাগে, কিন্তু আমার ছেলেরা খাইতে চায় না। এই জন্য দেখলাম যে বাচ্চারা যদি না খাইতে পারে, আপনাদের ভাইয়া এই জন্য মিঠাটাই কেনে সবসময়। এই জন্য মসুরের ডাউল দিয়ে চিন্তা করলাম যে আজকে পাটের শাকটা রান্না করি। প্রথমে ডাউলটা একটু হালকা ফুটায় নিছি, নেওয়ার পরে তারপর পাট শাকটা দিয়ে দিছি, আর এই চুলায় ভাতও দিয়ে দিয়েছি। তো যাই হোক, বাড়িতে ছিলাম 26 দিন মতো। থাকার পরে এসে লং জার্নি, 9 ঘন্টার জার্নি, এসে এত পরিমাণে অসুস্থ হয়ে গেছি তা বলার মতো না। শুধু কোনো রকম বাসার কাজটা করি, করে আবার শুয়ে পড়ি। গা হাত পা ব্যথা হয়ে জ্বর আসে শুধু। আমার জ্বর আসলে পুরো শরীর ব্যথা হয়ে যায়। তারপরে এসে আমার যে অবস্থা ঘরবাড়ির দেখছিলাম, আপনাদের ভাইয়া তো ছিল বাসায়, আর আমার ভাসুরের ছেলে আর আপনাদের ভাইয়া গিয়েছিল পরে 22 রোজার দিকে। এদিকে আমি বাগার দিয়ে দিছি, বাগার দেওয়াটা দেখানো হয়নি, ওটা স্কিপ হয়ে গেছে। হচ্ছে রসুন পেঁয়াজ আর জিরা ফোড়ন দিলাম, দিয়ে এদিকে হচ্ছে কচুর শাক ঘন্ট করব আজকে। শুধু শাক 18 শাক হবে। তো এসে ওরা তো আমি গেছি 9 রোজায়, 10 তারিখে, আর ওরা দুইজন গিয়েছে 22 রোজায়, মানে 23 তারিখে। এর মধ্যে ঘর বাড়ি পুরুষ মানুষ বোঝে নিত ঘর বাড়ির কী অবস্থা করছে। ঘর বাড়ি একদমই এলোমেলো ছিল। তারপরে এইগুলো এসে সারতে সারতে আমার 3-4 দিন সময় লেগে গেছে। তারপরে এসে আমার মনটা এত বেশি খারাপ হয়ে গেছিলো, আমার গাছগাছালি সব মরে গেছিলো। কিন্তু বেগুন গাছগুলো আল্লাহর রহমতে পাতাগুলো সব মরে যাওয়া দেখে আমি ভাবছি গাছগুলো হয়তো মরে গেছে। তো ওইটার ভিডিও আমি নিতে চেয়েছিলাম যে ওটা আমার বন্ধুদের সাথে শেয়ার করি, কিন্তু এত বেশি তখন মনটা খারাপ ছিল আর এত বেশি কষ্ট পাইছিলাম। এদিকে আমার কচু শাকটাও সিদ্ধ করা হয়ে গেছে। আমি আবার কচু শাকটা সিদ্ধ করে একটু ব্লেন্ডার করে নিই, তাহলে পরে আমার কাছে ভালো লাগে। এটা হচ্ছে এখন তেলে দিয়ে দিলাম। আর ভাত আমি সবসময় প্রেশার কুকারে রান্না করি, তাই ভাতটা একদমই অল্প একটু লাগবে। অল্প একটু হাফ পট চাউলের ভাত আমার কাছে প্রেশার কুকারে একদমই ভালো হয় না, এজন্য আমি এবার পাতিলেই দিয়ে দিছি। পাতিলে আমি মার গালতে পারি না বলে একবারে হয়ে গেলে ওই হোটেলের মতো করে ঝাঁকার মধ্যে ঢেলে ফেলি। তারপরে বেগুন গাছগুলো ওরকম সব তুলছিলাম না, না তুলে ওইভাবে রেখে দিছিলাম। পাতাগুলো শুধু কেটে ফেলছিলাম, দেখছি এখন কুশি বাড়াচ্ছে একটু একটু করে। আর টমেটো গাছ, মরিচ গাছ সব কিছু আমার মরে গেছে। মনটা খুব খারাপ এই কারণের জন্য। আর এদিকে আমি হচ্ছে শাক রান্না করা হয়ে গেছে, ভাতও রান্না করা হয়ে গেছে। আমি এরপরে হচ্ছে বিরিয়ানি রান্না করছি। ওটা রান্না করছিলাম সকালের জন্য। আমার তো রান্না সকালেই সব করে ফেলতে হয়, না হলে পরে তো গ্যাস থাকে না। এই জন্য সকালের জন্য এটা করছি, আর দুপুরের জন্য বিরিয়ানিটা করছি। আর সকালবেলা যেই খাবারগুলো করছি ওইগুলো হচ্ছে থাকবে, ওইটাই রাত্রেবেলাও আবার হবে। বিরিয়ানি 2বার খাওয়া যায় না, 2বার খাইলে পরে গ্যাসের সমস্যা হয়। আমি পারি, আমার কোনো সমস্যা হয় না, কিন্তু আমার হাজব্যান্ড, তারপরে আমার ছোট ছেলে, ওরা পারে না। আমার বড় ছেলে আর আমি হচ্ছে একরকম, আর আমার ছোট ছেলে আর আমার হাজব্যান্ড হচ্ছে একরকম। হচ্ছে ওরা সবজিটা বেশি পছন্দ করে, আর বিরিয়ানি পোলাও এগুলো একদমই পছন্দ করে না। আমার ছোট ছেলে তো শুধু পোলাও রান্না করলে খাই না। এদিকে আমি
পেঁয়াজটা বেরেস্তা করে অল্প একটু পেঁয়াজ তুলে রাখছি আর অল্প একটু রাখছি এর মধ্যেই হচ্ছে আমি আগের দিন মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে রাখছিলাম। আমি এর মধ্যে টক দই দিইনি, আমি হচ্ছে টক দইয়ের বদলে আমার কোনো গুঁড়া দুধও ছিল না ঘরে, এমনি দুধ ছিল কিন্তু বরফ করা ছিল বলে আমি শুধু জাস্ট তেঁতুলটা একটু হচ্ছে মার করে নিয়ে তারপর ওইটা দিয়ে দিছিলাম। মাখানোর সময় সব রকমের মশলা একদমই অল্প অল্প করে দিই, আমি মশলা বিরিয়ানির মশলাটাও অল্প করে দিই। রাঁধুনি ওই হচ্ছে প্যাকেটটা দিই, রাঁধুনির প্যাকেটটা আমি এখানে 6 পোয়া চাল রান্না করছি, এতে আমি 1 প্যাকেট ধরেই দিয়েছিলাম। আর অল্প একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা, তারপরে জয়ত্রী, জয়ফল একটারও হাফ, তারপরে দারচিনি, লবঙ্গ, এলাচ সব একবারে আমি হচ্ছে পোস্তদানা সব কিছু একবারে ব্লেন্ডার করে নিয়ে মশলাটাকে দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম আগের দিন। এরপরে আমার হচ্ছে কষানোর সময় অল্প একটু পানি দিয়ে দিছিলাম। কষানোর সময় অনেকে পানি দেয় না, কিন্তু আমার কাছে কেন জানি না এক একজনের মানে রান্নার সিস্টেম এক এক রকম। আমি একটু পানি দিয়ে কষাই, তাহলে পরে আমার কাছে একটু ভালো লাগে। আবার একেবারে যে রান্না খারাপ হয় তাও না, আল্লাহর রহমতে ভালোই হয় মোটামুটি। এদিকে আলুটা ভেজে নিয়েছি, আলুটা হচ্ছে ভেজে দিলে পরে আমার কাছে বেশি ভালো লাগে। অনেকে আবার শুধু মানে সিদ্ধ করেই গোশের মধ্যে সিদ্ধ করে দিয়ে দেয়। আর একটা কথা সেটা হলো আমার রান্না মোটামুটি আমার হচ্ছে মামাতো ভাইরা সব, আমার দুই মামার ছোটো মামার দুইটা ছেলেই হচ্ছে কানাডায় থাকে, ওরা ওইখানেই সিটিজেনশিপ, ওইখানে বাড়িটারি কিনে ওইখানেই থাকে। বাংলাদেশেও তাদের মানে এসে থাকে। আর বাংলাদেশে যখন আসে ছোটো মামার বড় মামার ছেলেও হচ্ছে আমেরিকায় থাকে। তো যাই হোক, ওরা আসলে পরে আমার হাতের রান্না ওরা খুব পছন্দ করে। আমাদের বোনদের মধ্যে মানে আমার বোন, তারপরে আমার খালাতো বোন, ফুফাতো বোন সবার বাসায় গেলে পরে ওদের মানে ওদের আরও আত্মীয় স্বজন যার বাসায় যাক না কেন বলে যে আমার হাবিবার হাতের রান্নাই সবথেকে বেশি মজার লাগে। তো যাই হোক, এটা শুনলে ভালোই লাগে। বিশেষ করে আমার হাতের বিরিয়ানি, তারপর হচ্ছে গরুর কালাভুনা, এটা খুব ওরা পছন্দ করে। তো হ্যাঁ হচ্ছে এখন আমি পোলা চাউলটা ধুয়ে নিয়েছি। পোলা চাউলটা এখানে ধুয়ে আগের থেকে ধুয়ে রাখলে ভালো হতো, তা আরটু আগের থেকে আর ধোয়া হয়নি। আমি সাথে সাথে এখানে ধুয়ে নিছিলাম, নিয়ে মাংসটা ওইখানে কষায় রেখে দিছি। আর পোলা চাউলটা আলাদা কড়াইয়ে ভাজবো, ভেজে তারপরে এর মধ্যে একবারে দিয়ে দেব। আগে রাইস কুকারে ভাতটা রান্না করে নিতাম, তারপরে এই ডিশের মধ্যে ঢেলে নিতাম, তো ওইটা অনেক বেশি কষ্ট লাগতো আমার কাছে। এখন এর মধ্যে একবারে দিয়ে দিই, এটা আমার কাছে এখন অনেক সহজ লাগে এবং মানে হয় যে একদম পারফেক্ট হয়। তারপরে হচ্ছে আমার বাড়িতে থাকার গল্পটা একটু করি আপনাদের সাথে। সেটা হলো বাড়িতে যে এতদিন ছিলাম, আমার কিন্তু বিয়ের পর থেকে এরকম আপনাদের ভাইয়া সব সময় শুধু অনেক আগের থেকে পাঠিয়ে দেয়। তো এই জিনিসটা আমাদের মানে গ্রামের বাড়িতে আমার শ্বশুর মারা যাওয়ার আগে যে ভাগাভাগি করা হয়েছে, আমরা কিন্তু গ্রামে আমার শাশুড়ি জিজ্ঞাসা করছিল তোমরা গ্রামে নিবা নাকি, তো আপনাদের ভাইয়া বলছে আমাদের শহরে থেকে অভ্যাস, তাহলে আমাদের চুয়াডাঙ্গায় দিও, গ্রামে আর আমাদের দেওয়ার দরকার না। তো গ্রামে না নিয়ে এখন এত বেশি পস্তায় যে চুয়াডাঙ্গায় নাই নিতাম। হচ্ছে গ্রামে অল্প হইতো বা গ্রামে হচ্ছে একদম অল্প দাম হোক, তারপরেও গ্রামে হলেই ভালো হতো, কারণ এখন যে উঠা লাগে দেবরের বাসায়। যদিও কিন্তু আমার দেবররা খুবই মানে ভালো, তারা কোনো সময় আমরা গেলে পরে এত পরিমাণে আমার দেবর ভাসুর খুশি হয়। আমার ভাসুর হচ্ছে ভাবি যা রান্না করে অর্ধেকের বেশি রান্নাই সব উপরে দিয়ে যায়। তারপরে আমার দেবরও সব সময় ব্যাগ ভরে ভরে বাজার করবে। আপনাদের ভাইয়া গেলে আপনাদের ভাইয়াও করে, কিন্তু ও আপনাদের ভাইয়া যখন বাজার করে সব সময় ভাইয়া নিষেধ করে, কেন ও করে, তারপরেও নিজের কাছে খুব খারাপ লাগে। মানে ওই বিদেশ থাকার মতো, বুঝছেন, বিদেশ থাকলে যেরকম বিদেশ থেকে আমার ননদের ছেলে বিদেশে থাকে, গাড়ি কিনছে, হ্যাঁ, তারপরে বাড়িও হয়তো বা করে ফেলবে অল্প কিছুদিনের মধ্যে, কিন্তু যখন হচ্ছে বাড়িতে আসলে পরে থাকে ওই গ্রামে, ওদের বাড়ি আছে সেখানে থাকে, ওখানে থাকতে পারে না, গ্রামে ওর বউকে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে, যেহেতু ওরা বাইরের দেশে থাকা মানুষ ওইভাবে থাকতে পারেও না। তারপরে না হলে পরে চুয়াডাঙ্গায় বাসা ভাড়া করে ওরা আসার আগে চুয়াডাঙ্গায় থাকে।
আর হচ্ছে ঢাকায় আসলে পরে আমাদের বাসায় থাকে। তো এটা একটা মানে যাযাবরের মতো লাগে। হ্যাঁ, আমার কাছেও সেম লাগে। এখন যেহেতু বয়স হয়ে গেছে, বিয়ের 14 বছর পার হয়ে গেছে, মানে এই সেম সিস্টেমে চলছি। তো মাঝে মধ্যে মানে খুব নিজের কাছে অসহায় লাগে, খারাপ লাগে। আমি আপনাদের ভাইয়াকে বলছি, দেখো হচ্ছে মাঝখানে যে জায়গাটুকু ছোট ভাইয়া আর মেজো ভাইয়ার বাড়ির মাঝখানে যে জায়গাটুকু পড়ে আছে, ওই জায়গা তো আমার শ্বশুরের হাতের মানে পুরাতন ঘর এখনও আছে। ওই ঘর টিন শেড হোক না কেন আমার কোনো সমস্যা নেই। ওইখানে আমার হচ্ছে একটা জাজিম তোষক কিনে দিও, আমরা যে কয়দিন যাব সে কয়দিন ওইখানে থাকবো। থেকে আমার রান্না বাড়া সব আমি সবার জন্য, আমার দরকার হয় আমি মেজো ভাইয়াদের রান্না, ছোট ভাইয়াদের রান্না সব আমি নিজে হাতে করে সবাইকে হচ্ছে গামলায় গামলায় করে দিয়ে আসবো। কিন্তু আমি থাকতে মানে কারোর মধ্যে ওইভাবে থাকাটা আমার কাছে কেমন যেন মানে খুব নিজের কাছে সংকোচ বোধ মনে হয়, ছোট ছোট লাগে। কিন্তু আমি কিন্তু সাফারার না, কেউ আমাকে কোনো কষ্ট দিইনি, আপনারা আবার ভুল কোনো কিছু ভেবেন না। কিন্তু আমার কাছে তাই মনে হয়, এটা নিজের কাছে মনে হয়। ঢাকাতে আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া আমরা যে ফ্ল্যাটে থাকি সে ফ্ল্যাটটা কিনছে। তারপরে আমাদের পলাশনগরে আর একটা প্লটের কাজ চলছে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমি বলতাম না, শুধু মানে কথার ক্ষেত্রে চলে আসছে। কেউ ভেবেন না যে আমি আবার বড় পানামি করে বলছি না। আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিয়েছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের প্লটের কাজ, এই বাসা তো একদমই ছোট, আর যে বাসা হচ্ছে ওই বাসাটা প্লটের কাজ চলছে, ওটা আলহামদুলিল্লাহ অনেক বড় সড়ই হবে। ওটা হলে ওটাতে চলে যাওয়ার চিন্তাভাবনা আছে। কিন্তু গ্রামে একটা কিছু আসলে করার দরকার, না হলে পরবর্তীতে খুবই সমস্যা হয়। আর কুষ্টিয়াতেও আপনাদের ভাইয়া আমাদের যে আব্বুদের বাড়ি সেটা তো আমাদের দুই বোনের নামে লিখে দিয়েছে। ওটা নিচতলায় আপনাদের ভাইয়া হচ্ছে করছে। আব্বু হচ্ছে শুধু নিচতলা ছাদ করে 2 তলাটা কমপ্লিট করছিল, আর আপনাদের ভাইয়া হচ্ছে শুধু নিচটা কমপ্লিট করছে। আমার আপুর হাজব্যান্ডও শুধু নিচটা কমপ্লিট করছে। তো যাই হোক, কথা আর বেশি বাড়াবো না। এদিকে আমার বিরিয়ানিটাও প্রায় শেষের দিকে। হচ্ছে বিরিয়ানির রান্নাটা মনে হচ্ছে বেশ ভালোই হবে। আজকে অনেক কিছু দেওয়া হয়নি, গুঁড়া দুধ, কিশমিশ, আলু বোখারা, অনেক কিছুই দেওয়া হয়নি। কিন্তু তারপরেও হচ্ছে স্মেলটা বেশ ভালোই আসছে। কেওড়া জলটাও আমি লবণ দেখছি যে পারফেক্ট হয়েছে। লাস্টে আমার ঘি অল্প ছিল বলে ভাজার সময় ঘিটা দিইনি, ঘি একদম লাস্টে দিয়ে দিলাম। লাস্টে দিয়ে এখন সার্ভের পালা। তো যাই হোক, আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনো কিছুই না। সংসারের অনেক ব্যস্ততার মধ্যেও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।